ইসরায়েলের কাছে আরও 2 জিম্মির মরদেহ হস্তান্তর করেছে হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে মরদেহগুলো ইসরায়েলি সেনারা গ্রহণ করেছে। এদিকে হামাসকে নিরস্ত্র করা হবে বলে আবারও হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যদিকে যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় গাজার বাসিন্দাদের জীবন অনিশ্চিত হয়ে পড়েছে। ইসরায়েলি সেনারা যে কোনো সময় হামলা চালাতে পারে, এই শঙ্কায় দিন কাটছে তাদের। গাজায় 2 কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, অনেকে এখনও নিজ এলাকায় ফিরতে পারেননি। এই অবস্থার মাঝেই আরও 2 ইসরায়েলি জিম্মির মৃতদেহ হস্তান্তর করেছে হামাস। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় আন্তর্জাতিক রেড ক্রসের মাধ্যমে মৃতদেহগুলো ইসরায়েলি সেনারা গ্রহণ করেছে এবং সেগুলো শনাক্তের জন্য ইসরায়েল নিয়ে যাওয়া হবে। চুক্তি অনুযায়ী 360 জন ফিলিস্তিনি যোদ্ধার মরদেহ ফেরত পাওয়ার বিনিময়ে 28 জন ইসরায়েলি জিম্মির মৃতদেহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে হামাস। এখন পর্যন্ত হামাস 15টি মৃতদেহ হস্তান্তর করেছে। ইসরায়েলের দাবি, হামাস বাকি মৃতদেহগুলো ফেরত দিতে ধীর গতি দেখাচ্ছে। তবে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ধ্বংসস্তূপের ভেতর থেকে সব মরদেহ উদ্ধার করতে সময় লাগবে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না আন্তর্জাতিক রেড ক্রস কমিটি ICRC এর কর্মকর্তারা। এদিকে গাজার দক্ষিণে খান ইউনিসের পূর্বাংশে অন্তত 10টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। একই সময়ে গাজার উত্তর অঞ্চলে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করা হয়, যদিও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় হামলার মাঝেই হামাসকে নিরস্ত্র করা হবে বলে আবারও হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদি হামাস যুদ্ধবিরতি লঙ্ঘন করতে থাকে, তাহলে আবারও শক্তিশালী হামলার শিকার হবে। যখনই প্রয়োজন হবে তখনই আমাদের বাহিনী তাৎক্ষণিক হুমকি মোকাবেলায় পদক্ষেপ নিচ্ছে। এদিকে জাতিসংঘ বলেছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে 24,000 টনেরও বেশি জাতিসংঘের সাহায্য গাজায় পৌঁছেছে। মনিরুজ্জামান বাবু, ৭১। গাজায় যুদ্ধবিরতি ভঙ্গের জন্য ফিলিস্তিনকেই দায়ী করেছেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কাউন্সিল অব ফরেন রিলেশনসের এক অনুষ্ঠানে সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলি সেনাদের ওপর যে হামলা হয়েছে সেটি মূলত ফিলিস্তিনি পক্ষের যুদ্ধবিরতি লঙ্ঘন। তিনি আরও জানান, হামাস জানিয়েছে ওই গোষ্ঠীর সাথে তাদের যোগাযোগ নেই। এদিকে ইসরায়েলি সেনা নিহত হওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শক্তিশালী পাল্টা হামলার নির্দেশ দেন। মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় 104 জন নিহত হন, যাদের মধ্যে 46 জন শিশু এবং 20 জন নারী। এরপর বুধবার সন্ধ্যায় গাজার বেইত লাহিয়া এলাকায় চালানো হামলায় অন্তত 2 জন নিহত হন। এর আগে বুধবার দুপুরে আবারও যুদ্ধবিরতি কার্যকর করার ঘোষণা দেয় ইসরায়েল। কাতারের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে 2 পক্ষের সাথে খুব ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে তারা। তুরস্কের অনুরোধে আফগানিস্তানের তালেবান সরকারের সাথে স্থগিত হওয়া আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছে পাকিস্তান। বৃহস্পতিবার কূটনৈতিক সূত্র জানায়, ইস্তাম্বুলে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এর আগে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে একাধিক দফা বৈঠক হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি বলে সূত্র জানিয়েছে। তুরস্ক এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছে এবং আঞ্চলিক উত্তেজনা কমানো ও সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল করতে নতুন উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। এর আগে বুধবার ভোরে এক্সে দেয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার লিখেছেন, 4 দিনব্যাপী এই সংলাপ কোনো কার্যকর সমাধান আনতে ব্যর্থ হয়েছে। তিনি জানান, পাকিস্তান বহুদিন ধরেই আফগান তালেবান সরকারের কাছ থেকে সন্ত্রাস বিরোধী সহযোগিতা চেয়ে আসছে, বিশেষ করে সেই সব জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে যারা পাকিস্তানকে লক্ষ্য করে হামলা চালায়, কিন্তু কোনো ফল আসেনি। ভারতের মুম্বাইয়ের একটি স্টুডিওতে জিম্মির দশা থেকে 17 শিশুকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার অভিযানের সময় পুলিশের সাথে গুলি বিনিময়ে আহত হন জিম্মির ঘটনায় অভিযুক্ত যুবক রোহিত আর্য। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ভারতীয় পত্রিকা এনডিটিভি জানায়, ওয়েব সিরিজে অভিনয়ের জন্য অডিশনের নাম করে একদল শিশুকে একটি স্টুডিওতে ডাকে রোহিত। এরপর তাদেরকে জিম্মি করে। এ ঘটনার পর পুলিশ প্রথমে আলোচনার কথা বললেও অভিযুক্ত রোহিত
শিশুদেরকে ছেড়ে দিতে রাজি হয়নি। তিনি শিশুদের ক্ষতি করার হুমকি দিলে পুলিশ স্টুডিওর ভিতরে ঢুকে তাদেরকে উদ্ধার করে। এই উদ্ধার অভিযানের আগে রোহিতের একটি ভিডিও সামনে আসে। সেখানে তিনি নিজের নাম পরিচয় দিয়ে কিছু দাবি জানান। পুলিশ জানায় রোহিত একটি স্কুলের স্যানিটেশন মনিটর প্রকল্পে কাজ করছিলেন, কিন্তু বকেয়া মজুরি পাননি। আর সেই ক্ষোভ থেকে তিনি এমন কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে। আবারও ইউক্রেনের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার রাতের এই হামলায় অন্তত 2 জন নিহত এবং শিশুসহ 17 জন আহত হয়েছেন। হামলায় ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, 9টি অঞ্চল ও রাজধানী কিয়েভে বেসামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে। তিনি রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং G7 দেশগুলোর প্রতি আহ্বান জানান। এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে একই দিনে ইউক্রেনের 170টি ড্রোন ভূপাতিত করেছে তারা। এদিকে দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে বৈঠক শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইউক্রেন যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্র ও চীন একসাথে কাজ করবে। রাশিয়া নতুন 2টি পারমাণবিক সক্ষমতা সম্পন্ন অস্ত্রের পরীক্ষার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব পারমাণবিক পরীক্ষার নির্দেশ দেয় ওয়াশিংটনের সাথে ক্রমবর্ধমান পারমাণবিক উত্তেজনা প্রশমনের চেষ্টা করেছে মস্কো। ক্রেমলিন জানায় তাদের পারমাণবিক শক্তিশালিত এবং পারমাণবিক সক্ষমতা সম্পন্ন অস্ত্র বুরেভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও পসাইডন আন্ডার ওয়াটার ড্রোনের পরীক্ষা পারমাণবিক অস্ত্রের সরাসরি পরীক্ষা ছিল না। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, এটি কোনোভাবেই পারমাণবিক পরীক্ষা হিসেবে ব্যাখ্যা করা যায় না। এর আগে ট্রাম্প বৃহস্পতিবার এক পোস্টে জানান, অন্যান্য দেশের পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিভাগকে সমান ভিত্তিতে পারমাণবিক অস্ত্র পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছেন। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনের শেষ পর্যায়ে ডেমোক্রেটিক প্রার্থী এবং শীর্ষ প্রতিদ্বন্দ্বী জোহরান মামদানিকে সাবেক গভর্নর এন্ড্রু কুমোর চেয়ে এগিয়ে আছেন। 3টি পৃথক জরিপে মামদানিকে 10 থেকে 25% পর্যন্ত ব্যবধানে এগিয়ে থাকতে দেখা যায়। যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের বুধবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে দুজনের বিরুদ্ধে প্রতিযোগিতা বেড়েছে। মামদানি কুমোর চেয়ে মাত্র 10% এগিয়ে। মামদানির সমর্থন 43% এবং কুমোর 33%। রিপাবলিকান প্রার্থী কার্টিস স্নেওয়ার সমর্থন 14%। তবে মেয়র এরিক অ্যাডামস নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর কুমোর অবস্থান কিছুটা শক্ত হয়েছে। এদিকে ম্যারিস্ট জরিপে দেখা গেছে তরুণ ভোটারদের মধ্যে জোহরান মামদানির বিপুল জনপ্রিয়তা। এই গোষ্ঠীতে তার সমর্থন 64%, যেখানে কুমোর পক্ষে মাত্র 21%। অন্যদিকে রক্ষণশীল ভোটারদের 45% সমর্থন পেয়েছেন রিপাবলিকান প্রার্থী কার্টিস স্নেওয়া, যা মামদানি এবং কুমোর চেয়েও বেশি। বৈশ্বিক উষ্ণতা বাড়ায় বিশ্বে প্রতি 1 মিনিটে 1 জনের মৃত্যু হচ্ছে। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের প্রতি আগ্রহের কারণে মারাত্মক বায়ু দূষণ এবং দাবানল হচ্ছে। এছাড়া বাড়ছে ডেঙ্গুর মতো রোগ। জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের স্বাস্থ্যের ওপর প্রভাব নিয়ে করা এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আর এই গবেষণা করেছে বিশ্বখ্যাত স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যান্সেট। আরও থাকছে রিপোর্টে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় দ্য 2025 এডিশন অব দ্য ল্যান্সেট কাউন্টডাউন অন দ্য হেলথ অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ শিরোনামে একটি প্রতিবেদন মঙ্গলবার প্রকাশ করা হয় স্বাস্থ্য সাময়িকী ল্যান্সেটের ওয়েবসাইটে। সেখানে উঠে আসে চমকে দেওয়ার মতো পরিসংখ্যান। গবেষকরা জানান, বছর জুড়ে প্রতি মিনিটে গড়ে 1 জন মানুষ তাপজনিত বিভিন্ন কারণে মারা যাচ্ছে এবং এই সংখ্যা ক্রমেই বাড়ছে। আমরা প্রতিনিয়ত মানুষকে বোঝানোর চেষ্টা করছি তাপজনিত চাপ সবাইকে প্রভাবিত করতে পারে, এমনকি এটি প্রাণঘাতীও হতে পারে। কিন্তু আমার মনে হয় অনেক মানুষ সেটা বুঝতে পারে না, অথচ প্রতিটি তাপজনিত মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বের উন্নত দেশগুলোর জলবায়ু নীতিমালা বাতিল করা এবং তেল কোম্পানিগুলোর নতুন মজুদ উত্তোলন অব্যাহত রাখায় স্বাস্থ্যের ক্ষতি আরো বাড়বে। লাগামহীনভাবে জীবাশ্ম জ্বালানি পোড়ানোয় শুধু পৃথিবী উত্তপ্তই হচ্ছে না, হচ্ছে বায়ু দূষণও। ফলে প্রতি বছর মারা যায় লাখ লাখ মানুষ। ক্রমবর্ধমান গরম ও শুষ্ক পরিবেশের কারণে সৃষ্ট দাবানলের ধোঁয়াতেও মৃত্যুর সংখ্যা বাড়ছে। আর এ কারণে 2024 সালে রেকর্ড 1,54,000 মানুষের মৃত্যু হয়েছে।
for their societies and their survival. বিশ্বের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়া ধ্বংসাত্মক স্বাস্থ্য ঝুঁকির একটি অন্ধকার ও অকাট্য চিত্র তুলে ধরা হয়েছে এই প্রতিবেদনে। জীবাশ্ম জ্বালানি ব্যবহারের আগ্রহ থেকে সরে না আসা পর্যন্ত জীবন ও জীবিকার এই ক্ষতি বাড়তেই থাকবে। To 1.5 degree. এত সব পরও 2023 সালে বিশ্বের উন্নত দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে প্রতিদিন গড়ে $250 কোটি ভর্তুকি দিয়েছে। ওই বছর বিশ্বে সর্বোচ্চ গরমও রেকর্ড করা হয়। অন্যদিকে তাপমাত্রা বাড়ায় মানুষ কৃষিক্ষেত্র ও নির্মাণস্থলে কাজ করতে না পারায় প্রায় একই পরিমাণ আর্থিক ক্ষতিরও শিকার হয়েছে। জলবায়ু প্রবক্তা এবং গবেষকরা দীর্ঘদিন ধরে যেমন দাবি করে আসছেন, এখন আর আংশিক পদক্ষেপ নেওয়ার সময় নেই, বরং একটি উত্তপ্ত গ্রহকে শীতল করার জন্য সুস্পষ্ট এবং বৈশ্বিক পদক্ষেপ নেওয়া প্রয়োজন। চৈতি সরওয়ার, ৭১। প্যারিসের লুভো জাদুঘর থেকে অতি মূল্যবান গয়না চুরির ঘটনায় জড়িত সন্দেহে আরও ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন প্যারিসের সরকারি প্রসিকিউটর লর্ড বেকো। এ নিয়ে গ্রেপ্তারের মোট সংখ্যা দাঁড়ালো ৭। আগের দিন লর্ড বেকো বলেছিলেন, আগে গ্রেপ্তার ২ সন্দেহভাজন চুরি ও ষড়যন্ত্রের অভিযোগ আংশিকভাবে স্বীকার করেছেন। বৃহস্পতিবার স্থানীয় রেডিও RTL-কে লর্ড বেকো বলেন, নতুন গ্রেপ্তার ৫ ব্যক্তির মধ্যে একজনকে ঘটনাস্থল থেকে পাওয়া ডিএনএর মাধ্যমে শনাক্ত করা হয়েছে। ৫ জনের মধ্যে তিনিই ছিলেন অন্যতম প্রধান সন্দেহভাজন। প্রধান সন্দেহভাজনকে নজরদারিতে রাখা হয়েছিল মন্তব্য করে লর্ড বেকো জানান, এই ৫ জনকে সেন-দা-দনি সহ প্যারিসের বিভিন্ন থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়, তবে তাদের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর এবং বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30 আবার হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল, একাত্তরের সাথে থাকুন।